সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জুয়েল স্যার বলছি। নামটি বলার কারণ হচ্ছে প্রগ্রেসিভ নার্সিং স্কুলে দুইটি শাখা রয়েছে, একটি প্রভাতী ও একটি দিবা শাখা। আমি দিবা শাখার ক্লাস টিচার, তাই যেহেতু প্রভাতী শাখার স্টুডেন্টরা ক্লাসটি দেখবে, তাই আমি আমার নামটি আবার বলছি। আমি জুয়েল রানা স্যার, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস টিচার। তোমাদের আমি আজকে গণিত ক্লাস দিব। করোনা মহামারীর কারণে তোমাদের স্কুল দীর্ঘদিন যাবৎ ক্লাস বন্ধ রেখেছে, সেজন্য তোমরা বাসায় অলস সময় পার করছো। যাতে তোমাদের সেই অলস সময়টুকু কাজে আসে, তারই প্রেক্ষিতে তোমাদের স্কুল অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তোমরা যদি এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করো, আশা করি উপকৃত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত ক্লাসের পঞ্চম অধ্যায় থেকে আমি পর্ব 2 যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। তোমরা সেটি খাতায় তুলে নাও, আমি সেটি সমাধান করে দিচ্ছি এবং বাসায় প্র্যাকটিস করবে, তাহলে আশা করি সমাধানটি তোমাদের সলভ হয়ে যাবে, প্রশ্ন ভিত্তিটা থাকবে। তাহলে তোমরা খাতায় প্রশ্নটি তুলে নাও, আমি এখন বোর্ডে প্রশ্নটি লিখে দিচ্ছি। লেখো, একটি কলার দাম 6 টাকা এবং 1 ডজন কমলার দাম 156 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের লেখাটি অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে একটি কলার দাম 6 টাকা এবং 1 ডজন কমলার দাম 156 টাকা। এই প্রশ্নের ভিত্তিতে আমি আরো কিছু শাখা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সৃজনশীল প্রশ্নের মধ্যে থাকতে পারে। মানে সৃজনশীল প্রশ্নে কি প্যাটার্নে হয়, তারই প্রেক্ষিতে আমি এখানে ব্যাকের আলোকে আরো কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তোমরা সেগুলো খাতায় তুলে নাও। দেখো, প্রথম প্রশ্ন যেটি খুবই সিম্পল একটি প্রশ্ন, 1 ডজন সমান কত? 1 ডজন সমান কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রশ্নটি খাতায় তুলে নিয়েছো। এখন আমি তোমাদেরকে সেটি উত্তর সমাধান করে দিচ্ছি, তোমরা সেটি খাতায় তুলে নাও। লিখতে হবে, আমরা জানি 1 ডজন সমান 12টি। যেহেতু আমাদের এটা যোগ্যতা ভিত্তিক বা সৃজনশীল অথবা কাঠামোগত প্রশ্ন, তাই আমাদেরকে উত্তর লেখার সময় অবশ্যই অতএব কথাটি লিখতে হবে। অতএব 12টি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো, প্রশ্নে ছিল একটি কলার দাম 6 টাকা এবং 1 ডজন কমলার দাম 156 টাকা এবং কোন প্রশ্নে ছিল 1 ডজন সমান কত। আমি উত্তরে কি লিখেছি? আমি লিখেছি, আমরা জানি 1 ডজন সমান 12টি, অতএব 12টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কলম প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। এখন আসি কলম প্রশ্ন। কলম প্রশ্নটি তোমরা খাতায় তুলো। কলম প্রশ্নটি হচ্ছে, একটি কমলার দাম কত? তাহলে কলম প্রশ্নটি দেখো, আমাদের প্রশ্নে কি বলছে?
একটি কমলার দাম কত? আর মূল প্রশ্নে কি দেওয়া ছিল? মূল প্রশ্নে দেওয়া ছিল এক ডজন কমলার দাম 156 টাকা। তাহলে আমরা তো কমন প্রশ্নে কি পেয়েছি? আমরা কমন প্রশ্ন থেকে জেনেছি যে এক ডজন সমান কয়টি? এক ডজন সমান 12টি। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে 12টি কমলার দাম 156 টাকা। তাহলে লিখো 12টি কমলার দাম, 12টি কমলার দাম কত? 156 টাকা। তাহলে প্রশ্নে বলছে একটি কমলার দাম কত? তাহলে একটি কমলার দাম বের করার জন্য আমরা কি অনুসরণ করব? কোন প্রক্রিয়া অনুসরণ করব? সেটি অবশ্যই তোমাদের ধারণা আছে। কারণ যেহেতু 12টি কমলার দাম দেওয়া আছে 156 টাকা, একটি কমলার দাম অবশ্যই কি হবে? কম হবে। কারণ বেশি হওয়ার তো প্রশ্নে আছে। কম হলে আমাদের কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে? যদি একটি কমলার দাম কম হয় তাহলে আমরা ভাগ প্রক্রিয়া অনুসরণ করব। তারপরে আমাদের ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের একটি কমলার দাম বের করতে হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, যেহেতু এখানে লিখেছি 12টি কমলার দাম 156 টাকা, তোমাদের প্রশ্ন হতে পারে যে 12টি কিভাবে বের করব? তাহলে আমরা তো কমন প্রশ্নে আগে লিখেছি যে আমরা জানি এক ডজন সমান 12টি। আমরা কমন প্রশ্ন থেকে গেলাম যে এক ডজন সমান 12টি। তাই এখানে খ নং উত্তরে আমরা কি লিখতে গেলাম? যে 12টি কমলার দাম 156 টাকা। তো এখন আমাদের বের করতে বলছে একটি কমলার দাম। তো লিখব একটি কমলার দাম 156 ভাগ 12 টাকা। তাহলে তোমরা অবশ্যই কি করবে? যোগ্যতা ভিত্তিক প্রশ্ন যখন খাতায় সমাধান করবে তখন সহজ কথা হলো দাগের অঙ্ক যখন করবে তখন সেটি সমাধান করার সময় অবশ্যই খাতার ডান পাশে রাফ করতে হবে। যদি কারো লেখা বড় থাকে, খাতার ডান পাশে জায়গা না থাকে, তাহলে তোমরা সেটি কি করবে? উত্তর যেখানে লিখতেছো এর নিচে লিখতে পারবে এবং অবশ্যই রাফ অংশটি লিখে দিতে হবে যে আমি এখানে রাফ করছি। ওখানে লিখবে রাফ, রাফ লিখে এরকম ডান পাশে দেখাই দিবা। আমি এখানে রাফ লিখিয়ে দিচ্ছি। যেমন দেখো এখানে আমরা 156 কে 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 দিয়ে 156 কে ভাগ করলে কত হয়? দেখো 12 15 এর মধ্যে ভাগ যাবে কয়বার? ভাগ যাবে একবার। কারণ আমরা জানি কি ভাগ করার সময় অবশ্যই কি যে সংখ্যাটি আমরা বের করব সেটি ভাজ্য অপেক্ষা ছোট অথবা সমান হতে হবে। কখনো কি বড় মান নেওয়া যাবে না। তাহলে বড় মান যেহেতু নেওয়া যাবে না, তাই আমরা অবশ্যই চেষ্টা করব যদি মিলে যায় সমান মানটা রাখতে অথবা ছোট মানটি নিতে। তাহলে আমরা যদি 12 দুগুণে 34 বেশি হয়ে যায়, তাই আমরা কি করব? 12 একবার নিব। কেন? এখানে দেওয়া আছে 15, তাই 12 বিয়োগ করলে কত থাকে? দেখো 5 থেকে 2 বিয়োগ করলে থাকে 3, আর 1 থেকে বিয়োগ করলে কিছু থাকে না, তাই এখানে কিছু লিখতে হবে। এখানে 12 বড় সংখ্যা, 3 ছোট সংখ্যা। 12 তে 3 কে ভাগ যাবে না, তাই আমাদের খেয়াল করতে হবে যে পরে কোন সংখ্যাটি আছে। পরে আছে কত? এখানে আছে 6। এই 6টিকে আমরা নিচে নামাবো। 6টিকে নিচে নামালে কত হলো? 3 + 6 36। এখন 12 36 এর মধ্যে কয়বার যাবে? 12 নামটা অবশ্যই জানতে হবে। তাহলে 12 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 × 36। তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল একটি কমলার দাম কত? তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি একটি কমলার দাম বের করতে পেরেছি, তাই না? এখানে লিখবো একটি কমলার দাম 13 টাকা এবং শেষে কি লিখবে? অতএব 13 টাকা। এখন আসো খ নম্বর প্রশ্নটি অবশ্যই তোমরা খাতায় তুলে নিয়েছো। আশা করি সমাধানটি বুঝতে পেরেছো। এখন আমি আরো একটি প্রশ্ন দিব, সেটি তোমরা খাতায় তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে লেখাটি তোমরা খাতায় তুলো। গণন প্রশ্নটি হচ্ছে 1 ডজন কমলার দামে
এক ডজন কমলার দামে কয়টি কলা পাওয়া যাবে? কয়টি কলা পাওয়া যাবে? তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, গণন প্রশ্নটি বলছে এক ডজন কমলার দামে কয়টি কলা পাওয়া যাবে। তাহলে দেখো এক ডজন কমলার দাম ছিল কত? 156 টাকা। আর এখানে দেয়া আছে একটি কলার দাম কত? 6 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি এক ডজন কমলার দামে কলা পাওয়া যাবে, এক ডজন কমলার দামে কলা পাওয়া যাবে। কি করতে হবে? কিন্তু একটি কলার দাম কত? 6 টাকা। তাই আমরা 156 কে 6 দিয়ে ভাগ করব। এখানে 156 আর 6। এখন কি বের করব? কলার দাম না কলার সংখ্যা? যেহেতু প্রশ্নে বলছি কলার সংখ্যা, তাই আমরা কলার সংখ্যাটি বের করব। তাই এখানে রাফ করে দেখো কি হয়। 6 কে 156 কে ভাগ করো। 6 15 এর মধ্যে কয়বার যাবে? 6 15 এর মধ্যে 3 দিয়ে গুণ করলে 3 6 18, বেশি হয়ে যাবে। তাই আমরা কি করব? আগে বলেছি যে ছোট অথবা সমান সংখ্যা নিতে হবে। তাই এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6 দুগুণে বা 5 থেকে 2 বিয়োগ করলে থাকে 3। এখন 6 দিয়ে 2 কে ভাগ যাবে না, তাই কি করতে হবে? পাশে কোন সংখ্যাটি বাকি আছে সেটি আমরা নিচে দিয়ে আসব। কত হয়? 36। তো 6 36 এর মধ্যে কতবার যাবে? 6 বার যাবে। তাহলে দেখো এখানে কয়টি কলা আমরা পেলাম? 26। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে এক ডজন কমলার দামে কয়টি কলা পাওয়া যাবে। আমরা অতএব লিখব কি? অতএব লিখব 26টি। আশা করি তোমরা এই সমাধান অংশটুকু বুঝতে পেরেছ এবং খাতায় তুলে নিয়েছো। এখন এই মূল প্রশ্নের আলোকে আমি আরো একটি প্রশ্ন আলোচনা করব, তোমরা সেটি খাতায় তুলে দাও। ঘন প্রশ্ন হচ্ছে, খেয়াল করো যে 144 টাকায় কয়টি কলা পাওয়া যাবে? কয়টি কলা পাওয়া যাবে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বলেছে যে 144 টাকায় কয়টি কলা পাওয়া যাবে। তাহলে একটি কলার আমরা কত দাম জেনেছি? এখানে একটি কলার দাম জেনেছি 6 টাকা। তাহলে প্রশ্ন কি চেয়েছে? কয়টি কলা পাওয়া যাবে। কয়টি কলা, এখানে কি কলার দাম নিশ্চয়ই চাইনি। কয়টি কলা পাওয়া যাবে মানে কলার সংখ্যা যেটি চাবি প্রশ্নে আমরা অবশ্যই ওই কথাটাকে আমরা বাক্যের শেষে, যেমন বলছি কি কয়টি কলা পাওয়া যাবে, তাহলে আমরা এটিকে শেষে লিখব যে একটি কলা কত দাম? 6 টাকা। তাহলে লিখব 6 টাকায় পাওয়া যাবে, 6 টাকায় কলা পাওয়া যাবে। কয়টি? 6 টাকায় কলা পাওয়া যাবে একটি। তোমরা এটা লিখতে পারো যে 6 টাকায় পাওয়া যাবে একটি কলা, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মূল উত্তরটা কি হবে? কলার সংখ্যা বের করার জন্য আমরা কি করব? 6 টাকায় যদি কলা পাওয়া যায় একটি, সুতরাং 144 টাকায় কলা পাওয়া যাবে, কি করতে হবে? ভাগ করতে হবে। 144 ভাগ 6। এখানে আমরা আবার ভাগ করে দেখাবো। তাহলে দেখো 144 কে আমরা রাফ করে দেখাই। এখানে 144 ভাগ 6, 14 মাঝে কয়বার যাবে?
দুইবার যাবে, দুইবার গেলে কত হয়? 14 গুণে 12, 4 থেকে 2 বিয়োগ করলে 2, এখানে 6 দিয়ে 2 কে ভাগ যাবে না, তাই 4টা নিচে আসবে, কত হলো? 24। 24 কে এখন 6 দিয়ে ভাগ করলে কত হবে? 4। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তাহলে আমরা এখানে 144 টাকায় কয়টি কলা পেতে পারি? 144 টাকায় কলা পেতে পারি 24টি। অতএব লিখব, অতএব 24। এটি ছিল তোমাদের যে স্কুল থেকে অনেক শীট দেওয়া হয়েছিল দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী। সেই সিলেবাসে ভাগের অধ্যায় থেকে 5 নং সৃজনশীল। তো আমি এটি সমাধান করে দিয়েছি, তোমরা বাসায় অবশ্যই এই অঙ্কটি প্র্যাকটিস করবে এবং তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে গণিত শীট থেকে 6 নং সৃজনশীল। আমি বোর্ডে লিখে দিচ্ছি, শীটের 6 নং সৃজনশীল, শীটের 6 নং সৃজনশীল কি থাকবে? এইটা। তো শিক্ষার্থী বন্ধুরা 6 নং সৃজনশীলটি তোমরা পাশে বাড়ি কাজ করে রাখবে। স্কুল খুললে তখন আমরা অবশ্যই তোমাদের বাড়ি কাজগুলো দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা করোনার অলস সময় না কাটিয়ে তোমরা বাসায় একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করো। স্কুল খুললে যেহেতু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তাই তোমরা সিলেবাসটাকে রিভাইজ দিতে থাকো। রিভিশন শেষ করে আবার পুনরায় রিভিশন দাও, অনেকটা উপকারে আসবে। তো আল্লাহর রহমতে তোমরা বাসায় সুস্থ থাকো, ভালো থাকো, বাবা মার কথা শোনো এবং নিজেকে সুস্থ রাখার জন্য নিয়মিত হাত মুখ দাও। বিশেষ করে হাত সাবান বা স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড অন্তর অন্তর দাও, মানে 20 সেকেন্ডের কম যেন না। তোমরা সুস্থ থাকলে, ফ্যামিলি সুস্থ থাকবে, তোমাদের ভবিষ্যৎ সুস্থ থাকবে। আশা করি তোমরা ভালো থাকবে। খোদা হাফেজ।